জয় কেদারনাথের জয়। বন্ধুরা, আজকে একটা দারুণ ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। কেদারনাথ যাত্রা সম্পূর্ণ আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। খুব ভালো লাগবে, স্কিপ করবেন না ভিডিওটা। আমি আপনাদেরকে বিস্তারিত কিছু বলবো, তার সাথে সাথে ভিডিওটা আপনারা দেখুন। খুবই বিখ্যাত এবং জাগ্রত এই কেদারনাথ ধাম। সবাই যেতে পারে না, স্বপ্ন দেখে অনেকেই যাওয়ার, কিন্তু যেতে পারে না। আমারও সৌভাগ্য হয়নি, আমি যাইনি। আমার একজন খুব পরিচিত, সে কেদারনাথে গেছিল, আমাকে ছবিগুলো ভিডিওগুলো পাঠিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে। খুব ভালো সময়, নতুন বছর। এই ভিডিওর মাধ্যমে আপনারা কেদারনাথ দর্শন করুন এবং বাবার আশীর্বাদও নিন, কারণ 2026 যাতে আপনাদের ভালো কাটে সেটাই আপনারা ভগবানের কাছে কামনা করুন। তো আমি বলবো, যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রিপশন করে রাখবেন এই ধরনের ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলের সাথে শেয়ার করে সকলকে কেদারনাথ দর্শনের সুযোগ করে দেবেন। খুবই সুন্দর একটা ভিডিও আমি অনেকদিন পর নিয়ে এলাম। আমার নিজেরও খুব পছন্দের ভিডিওটা। অনেকদিন পরে আমি বানালাম ভিডিওটা আপনাদের জন্য। কয়েকদিন আগেই আমার বন্ধুটা গেছিল কেদারনাথে। তো যাই হোক, বলবো আপনারা থাকুন, স্কিপ করবেন না। আপনারা ওই মন্দিরে সরাসরি আরতিও দেখতে পাবেন এই ভিডিওতে। পুরোটা দেখুন। এই যে সবাই যাচ্ছে, তার সাথে আমি কিছু কেদারনাথ সম্বন্ধে বলবো। আপনারা জানেন অনেকে, তাও যারা জানেন না একটু জেনে নিন কেদারনাথের কি মহিমা। কেদারনাথ যাত্রা হলো ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ অবস্থিত। ভগবান শিবের এটা অন্যতম একটা পবিত্র জ্যোতির্লিঙ্গ। আর মন্দির দর্শন করার পর এক তীর্থযাত্রা, যা চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হিমালয়ের রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। শীতকালে মন্দির কিন্তু বন্ধ থাকে, এই সময়টা ভীষণ ঠান্ডা। সাধারণত এটা এপ্রিলের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। যাত্রা শুরু হয় ঋষিকেশ বা হরিদ্বার থেকে, যেখানে দিল্লি বা কলকাতা থেকে সড়ক পথে, বিমানেও আপনারা যেতে পারেন। এবং শেষ অংশটি হয় ট্রেকিং অথবা হেলিকপ্টার করেও সম্পূর্ণ করা যায় এই যাত্রাটা। যে যেমন ভাবে যেতে পারে আর কি। এই যে যাচ্ছে দেখুন, খচ্চরে উঠে। ভগবান শিবের এটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং এটি পঞ্চকেদারের অন্যতম। এখানে কিন্তু শিবের কুচ পাওয়া গেছিল। এটির অবস্থান গাড়োয়াল হিমালয় পর্বতমালার মধ্যে মন্দাকিনী নদীর তীরে। এই মন্দির সাধারণত মে থেকে অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত খোলা থাকে। খুবই দুর্গম একটি যাত্রা, সবাই চাইলেই যেতে পারে না, বাবা ডাকলে তবেই যাওয়া যায়। তো যাই হোক, যারা যেতে পারেন তারা অনেক ভাগ্যবান। তো হিন্দুদের এটি সব থেকে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি এবং ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এটা। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 3553 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। মন্দাকিনী নদীর উৎপত্তি স্থলের কাছে তুষারাবৃত কেদারনাথ পর্বতের পটভূমিতে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছেন এই কেদারনাথ। চার ধামের যাত্রার একটা যাত্রা। অপরূপ সুন্দর, দেখুন কি সুন্দর, কি সুন্দর প্রকৃতি সাজিয়ে দিয়েছে। সবাই যখন যায় তখন এগুলো দেখতে দেখতে যায়। আমরা ভিডিওর মাধ্যমে ভোলেনাথের দর্শন করব, আপনারাও কেদারনাথ দর্শন করুন। ভগবান শিবের ভক্তদের জন্য এটি একটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। হিমালয়ের উচ্চতায় অবস্থিত হওয়ায় মন্দিরটি প্রতি বছর মাত্র 6 মাসের জন্য খোলা থাকে, কারণ বরফ পড়লে তো যেতে পারবে না লোক। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের চারধাম এবং পঞ্চকেদারের একটি অংশ। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি। এই অঞ্চলের ঐতিহাসিক নাম কেদারখণ্ড। কেদারনাথ ধাম ভ্রমণ অত্যন্ত শুভ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আমাদের হিন্দুদের কাছে। দেখুন বন্ধুরা, রাস্তাঘাট কি সুন্দর, কি সুন্দর, মানে অপরূপ। তার মধ্যে আবার ছোট ছোট করে কখনো কখনো তুষারপাত হয়। দেখবেন ভিডিওতে আছে, এই যে খচ্চরে করে সবাই যাচ্ছে। তো কেদারনাথের চারপাশে রয়েছে মনোমুগ্ধকর তুষারাবৃত শৃঙ্গ, যা এটিকে চারধাম মন্দিরের মধ্যে সব থেকে দুর্গম স্থান করে তুলেছে। কেদারনাথ হচ্ছে শহরের মনোরম সৌন্দর্য। সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন এখানে। গ্রীষ্মকালে আপনি এখানে বেশ ভিড় দেখতে পাবেন, কারণ শীতকালে তো যাওয়া যায় না, সেই জন্য গ্রীষ্মকালেই ভিড়টা হবে। কেদারনাথের চরম আবহাওয়ার কারণে মন্দিরটি এপ্রিলের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত খোলা থাকে। কেদারনাথে এখন জিও, এয়ারটেল, বিএসএনএল 4G নেটওয়ার্ক আপনারা ব্যবহার করতে পারবেন।
কেদারনাথ ভ্রমণের সবথেকে সেরা সময় হচ্ছে মে থেকে জুন। মনোরম আবহাওয়া থাকে। তারপরে তীর্থযাত্রীদের জন্য সেই সময়টা একটি আদর্শ সময়, মানে আদর্শ মরশুম আর কি। সেপ্টেম্বর থেকে অক্টোবর পরিষ্কার আকাশ থাকে, এই সময়ও যেতে পারেন। কম ভিড় থাকে, চমৎকার পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আপনারা উপরে উঠতে পারবেন। আর জুলাই থেকে আগস্ট ভূমিধসের উচ্চ ঝুঁকি থাকে সেখানে। ভ্রমণে দেরি হতে পারে ওখানে যেতে, যেহেতু এই ধস নামে সেই সময়। কিভাবে যাবেন এখানে? গৌরীকুণ্ডে পৌঁছে যাবেন প্রথমে, যা শেষ মোটরযান চলাচলের স্থান। হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড এখান থেকে যেতে পারবেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত 16 কিলোমিটার ট্রেকিংয়ে। তারপরে টাট্টু বা পালকি করে আপনারা ওখানে যেতে পারবেন। তারপরে চাইলে আপনারা যদি সড়ক পথে না যেতে পারেন তাহলে আপনারা আকাশপথেও যেতে পারেন। হেলিকপ্টার পরিষেবা আছে, ফাটা, শেরশি এবং গুপ্তকাশী থেকে পরিচালিত হয় যেটা। যদি আপনারা যেতে চান অবশ্যই কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে নেবেন, যেহেতু সবসময় যাওয়া যায় না, সীমিত সময় এখানে যেতে পারবেন। সেই জন্য আবহাওয়া সব বুঝে আপনারা পরিকল্পনা করে তারপরেই কিন্তু যাবেন। কেদারনাথ মন্দির গৌরীকুণ্ড থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত, যা সড়ক যোগাযোগের সাথে নিকটতম শহর। সুতরাং যদি কেদারনাথ মন্দিরে যেতে হয় তাহলে 16 কিলোমিটার হেঁটে কিন্তু যেতে হয়, যা এটিকে একটা দুর্দান্ত ট্রেকিং অভিজ্ঞতাও করে তোলে। অনেকে ট্রেকিং করতে যায় পাহাড়ে উপরে, যেহেতু মন্দিরটা সেহেতু ট্রেকিং এর জন্য অনেকে যেতে পারে। আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই ওখানে যারা যাবেন। গরমের সময় যদি যান তাহলে গরমের পোশাক নেবেন, আর শীতের সময় গেলে তো লাগবেই। ট্রেক করার সময় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। ট্রেক করার আগে গৌরীকুণ্ডের উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছুটা সময় নিন। খুব ভোরেই শুরু করুন যাত্রা। আবহাওয়ার কারণে বিলম্বের জন্য বাফার দিন রাখুন। স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে তারপরে কিন্তু চলতে পারবেন, কারণ ওখানে খুবই দুর্ভেদ্য একটা জায়গা, আপনারা বুঝতেই পারছেন, দেখতেও পাচ্ছেন। সপ্তাহের শেষে কিন্তু একটু অন্য দিনের থেকে বেশি ভিড় হয়, সেটা আপনারা জানেন, এটা হয় সব জায়গাতে। অক্টোবরের মাঝামাঝির পর রাতের তাপমাত্রা কিন্তু মাইনাসে নেমে আসে, তাই পর্যাপ্ত গরম পোশাক আপনারা নিয়ে যাবেন, পরেও যাবেন। দীপাবলিতে ঘোরাঘুরি এড়িয়ে চলুন, কারণ এটি সব থেকে বেশি ভিড়ের সময়। দীপাবলির সময়টাই বেশি ভিড় হয়। দীপাবলির 10-15 দিন আগে যান, ওই সময়টা গেলে বেশি ভিড় হয় বলে আগে গেলে সুবিধা হবে। আর যদি বর্ষাকালে যেতে চান তাহলে আপনারা যাত্রা শুরু করার আগে স্থানীয় কর্তৃপক্ষের কাছে ট্যুর গাইড বা ট্যুর অপারেটর আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ আবহাওয়া এবং রাস্তার অবস্থা সম্পর্কে তাদের থেকে জেনে নিয়ে তারপরেই শুরু করলে ভালো হয়। যদি আপনি গাড়িতে আসেন তাহলে খুব ভোরে ঋষিকেশ, হরিদ্বার অথবা দেহরি থেকে রওনা দিন। আর ট্রেকিং শুরু করার আগে ভারী খাবার নিয়ে যাবেন না, তাহলে অসুবিধা হবে। পরিবর্তে অলস বোধ না করে নিজেকে উজ্জীবিত রাখতে হালকা শক্তিবর্ধক খাবার বেছে নিন। ভাড়ার জন্য আপনারা খচ্চর পাবেন, দেখছেনই খচ্চরে করে উঠছে, কুলিও পাওয়া যায়। ভাড়া করার আগে অফিসিয়ালি মূল্য তালিকাটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সুবিধা এবং সাশ্রয়ী মূল্যের জন্য গৌরীকুণ্ড কাউন্টারে আপনার অনি বা পালকি বুক করা ভালো, যার ন্যায্য মূল্য এবং নির্ভরযোগ্য পরিষেবার নিশ্চয়তা দেবে। কেদারনাথে থাকবেন কোথায়? কেদারনাথের পরিচালনা আসার ঠিক আগে আপনি একটি বিশাল সরকারি তাঁবুযুক্ত কলোনি দেখতে পাবেন, যেখানে তাঁবু, কুঠি বা কক্ষ আছে, যা 1000-এরও বেশি তীর্থযাত্রী এবং পর্যটকদের থাকার জন্য যথেষ্ট। কেদারনাথ একটি ছোট স্থান হওয়ায় মন্দিরের চারপাশে অনেক হোটেল এবং লজ রয়েছে, যেখানে পৌঁছানোর পরে আপনি একটি ঘরও খুঁজে পাবেন। থাকা এবং খাওয়ারের জন্য সমস্ত ব্যবস্থা অত্যন্ত সাধারণ। ঠান্ডার সময় যদি কেউ গিজার নিতে যান সেটা কিন্তু বিলাসিতার মতো, মানে অনেকটাই খরচ, তাই গরম জল বা রুম সার্ভিসের আশা কখনো করবেন না। এত উচ্চতায় যদি বিছানায় একটু পান ঘুমাতে, সেটাই অনেকটা যথেষ্ট আর কি। আজকাল অনেক পর্যটক একদিনের জন্য কেদারনাথ হেলিকপ্টারে যান এবং একই দিনে কেদারনাথ থেকে ফিরে আসে। তারা সাধারণত এই স্থানগুলিতেই থাকেন, যেটা যেমন ফাটা, রামপুর, গৌরীকুণ্ড, সীতাপুর, সোনপ্রয়াগ, গুপ্তকম্বি ইত্যাদি। আর তথ্যের জন্য কেদারনাথের হোটেলগুলোকেও আপনারা দেখে নিতে পারেন। এখানে কি কি খাবেন? রাস্তার ধারে কয়েকটি ধাবা এবং চায়ের দোকান ছাড়া কেদারনাথে খুব বেশি কিন্তু ভালো খাবারের দোকান নেই। স্থানীয় রেস্তোরাঁগুলিতে উত্তর ভারতীয় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। একটি শ্রদ্ধেয় ধর্মীয় স্থান হওয়ায় কেদারনাথে
মদ্যপান এবং আমিষ খাওয়া কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা কিন্তু ভুলেও ওগুলো চেষ্টা করবেন না খাওয়ার ওখানে। এবার কেদারনাথের একটু ইতিহাস বলি। মহাভারত অনুসারে পাণ্ডবরা কেদারনাথ মন্দির তৈরি করেছিলেন, যেখানে তারা তাদের তপস্যার মাধ্যমে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে মহান হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার 4 শিষ্যকে নিয়ে এই স্থানটি পরিদর্শন করার সময় মন্দিরটিকে আবারও পুনরুজ্জীবিত করেছিলেন। দুঃখের বিষয় এটাই, 2013 সালের ভয়াবহ বন্যায় মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা শত শত নিরীহ মানুষের জীবনকে গ্রাস করেছিল। আর এর পৌরাণিক যে ইতিহাস আছে সেটা আপনারা একটু জেনে নিন। কেদারনাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কে একটি বিখ্যাত হিন্দু পৌরাণিক কাহিনী আছে, যেখানে বলা হয়েছে যে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা ভগবান শিবের কাছে করুণাভিক্ষা করার জন্য একটি বেনামী যাত্রায় বেরিয়েছিলেন। একাধিকবার ব্যর্থ হয়েছিলেন। তারপরে ভীম ভগবান শিবকে খুঁজে পেতে সক্ষম হন। তিনি পাণ্ডবদের কাছ থেকে লুকানোর জন্য নিজে ষাঁড়ের অবতার হয়েছিলেন, ভোলেনাথ নিজে ষাঁড় হয়েছিলেন আর কি, যাতে না ধরা পড়ে, কিন্তু ভীম ধরে ফেলেছিল। ভীম এটি ধরার চেষ্টা করেন এবং তার গদা দিয়ে এর পিছনের অংশে আঘাত করেন। আহত ষাঁড়টি তখন মাটিতে ডুবে যায় এবং শরীরের বিভিন্ন অংশ অপ্রচলিত দেখা যায়। বিশ্বাস করা হয় যে ষাঁড়টির পিছনের অংশ কেদারনাথে আবির্ভূত হয়েছিল, সেখান থেকে একটি জ্যোতির্লিঙ্গ বা আলো ঝিকিমিকি করে এবং ভগবান শিব তার ঐশ্বরিক অবতারে আবির্ভূত হয়েছিল। কথিত আছে যে মহাজাগতিক আলোর আশীর্বাদ গ্রহণের পর পাণ্ডবরা তাদের পাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং ভগবান শিব তাদের বলেছিলেন, এখান থেকে আমি এখানে ত্রিকোণাকার জ্যোতির্লিঙ্গ হিসাবে উপস্থিত থাকবো এবং কেদারনাথে মন্দিরকে প্রণাম করে ভক্তরা ধার্মিকতা অর্জন করবে। তারপর থেকে মন্দিরের গর্ভগৃহে একটি ত্রিকোণাকার আকৃতির শিলা পুজো করা হয়। প্রথমেই যে ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছি ওটাই কিন্তু আসল মূর্তি ওখানকার। শিবের অন্য 4টি অংশ হলো তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর এবং কুল্লেশ্বরে পড়েছিল। এই 4টি অংশের সাথে কেদারনাথকে পঞ্চকেদারও বলা হয়। আর তীর্থযাত্রীরা বিশ্বাস করে যে কেদারনাথে গেলে পাপ ধুয়ে যায়, মুক্তি লাভ হয়, 4 ধাম তীর্থযাত্রাও সম্পূর্ণ হয়ে যায় এই একটা ধাম যদি আপনারা যাত্রা করতে পারেন। কেদারনাথ এই মন্দিরের পাথরের স্থাপত্য 4000 বছরের বেশি পুরনো বলে মনে করা হয়, যদিও বেশিরভাগ ঐতিহাসিক এটিকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর কাছাকাছি বলে মনে করেন। প্রতিটি শিব মন্দিরেই কিন্তু শিবের লিঙ্গ থাকে, কিন্তু কেদারনাথে একটি অনন্য, এটা কুজ আকৃতির মূর্তি রয়েছে যা ষাঁড়ের আকারে শিবের পৃষ্ঠকে প্রতিনিধিত্ব করে। বলা হয় যে এই যে পবিত্র শঙ্কু আকৃতির কাঠামোটি প্রাকৃতিকভাবে উঠেছিল। ভক্তরা লিঙ্গের মতোই শ্রদ্ধার সাথে এটিকে প্রণাম করেন। এটির আরেকটি রহস্য হলো এখানে কিন্তু কোনো ঘণ্টা নেই। সমস্ত হিন্দু মন্দিরে ঘণ্টার ধ্বনি শব্দে ভরে ওঠে, কিন্তু কেদারনাথ এমনই একটি মন্দির যেখানে কোনো ঘণ্টা নেই। যেহেতু নীরবতা ভগবান শিবের আবাসস্থলে ধ্যানমগ্ন এবং গভীর আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য তৈরি, তাই শতাব্দী প্রাচীন এই রীতি কঠোরভাবে অনুসরণ করা হয়, কারণ এখানে কোনো ঘণ্টা সেই জন্যই পাওয়া যায় না। এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে মন্দিরের চারপাশে পরম নীরবতা এবং মনোযোগের মাধ্যমে দেবত্ব সর্বোত্তমভাবে অনুভব করা যায় এখানে। এর আরেকটি রহস্য হলো কেদারনাথ মন্দিরের ভেতরে শতাব্দীর পর শতাব্দী ধরে অখণ্ড একটি জ্যোতি, একটি চিরন্তন শিখা জ্বলছে ওখানে। এমনকি শীতের কারণে মন্দিরটি 6 মাস বন্ধ থাকলেও এই পবিত্র শিখা কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই অবিরাম জ্বলে এবং বলা হয় যে এটি ভগবান শিবের অবিরাম উপস্থিতি প্রতিনিধিত্ব করে। তীব্র তুষারপাতের বাতাসের সময় কিভাবে এটি যত্ন না নিয়েও জ্বলতে থাকে তা নিয়ে কিন্তু একটা রহস্য অমীমাংসিত রয়েছে আমাদের কাছে। ভাবা যায় এরকম একটা আশ্চর্য জিনিস, কত জাগ্রত মন্দির ভাবুন এটি তাহলে। এখানে আরেকটি রহস্য হলো উদুপি ব্রাহ্মণরা যারা প্রভুকে জাগিয়ে তোলেন। কেদারনাথ মন্দিরে ভক্তদের জন্য দর্শন পুনরায় শুরু হয়। কর্ণাটকের জঙ্গম বা রাওয়ালের পুরোহিতরা শোভাযাত্রার মাধ্যমে দেখায়। মূলত দক্ষিণ ভারত থেকে আসা উদুপি ব্রাহ্মণ, যারা বীরশৈব সম্প্রদায় থেকে নির্বাচিত। আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মকে ঐক্যবদ্ধ করার জন্য এই ঐতিহ্য শুরু করেছিলেন। সাংস্কৃতিক উত্থান নিশ্চিত করার জন্য জঙ্গমরা
এই 1000-এরও বেশি সময় ধরে কেদারনাথের সমস্ত আচার এবং অনুষ্ঠান এবং পুজো করে আসছে। আর একটি রহস্য আছে, যেটা হচ্ছে মন্দিরের আশেপাশে কিন্তু কোনো ধুলো স্পর্শ করে না মন্দিরটি। 6 মাস ধরে সম্পূর্ণ তুষারপাতের পর যখন মন্দিরটি পুনরায় খোলা হয়, তখন ভেতরে এক ফোঁটা ধুলো থাকে না। কি আশ্চর্য, তাই না? এই সময় কোনো মানুষ এটি পরিষ্কারও করে না এবং স্থানীয়রা বিশ্বাস করে যে ঐশ্বরিক শক্তি এই মন্দিরটিকে রক্ষা করে এবং শুদ্ধ রাখে, পবিত্র রাখে। তুষার অর্থাৎ বরফের নিচে চাপা পড়ে থাকা সত্ত্বেও ভেতরের অংশ পরিষ্কার থাকে। তেলের প্রদীপ জ্বলতে থাকে এবং মূর্তিটি অক্ষত থাকে, যা মন্দিরের রহস্যময় দেবত্বকে আরো বাড়িয়ে তোলে। আর একটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। 2013 সালের এটি। 2013 সালে দুর্ভাগ্যজনক যখন উত্তরাখণ্ড বন্যার সময় বিশাল ভূমিধস এবং আকস্মিক বন্যায় কেদারনাথের শহরের সবকিছুই কিন্তু ভেসে গেছিল, কেবল কেদারনাথ মন্দির ছাড়া। কেদারনাথ শহরে প্রবল জল এবং আবর্জনা থেকে রক্ষা পেয়েছিল একটি বিশাল পাথর, যা পরবর্তীতে ভীমশিলা নামে পরিচিত হয়। ভবন ধ্বংস হয়ে যায়, হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু মন্দিরটি অক্ষত থাকে। সবই ওই ঐশ্বরিক সুরক্ষার বিশ্বাস এবং স্থানের রহস্যের জন্য এটা সম্ভব। একটি রহস্য হচ্ছে ঐশ্বরিক ভীমশিলা। কেদারনাথ মন্দিরের পিছনে বিশাল পাথর, যা এখন ভীমশিলা নামে পরিচিত, 2013 সালের দুর্যোগের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল বলে জানা যায়, যা মন্দিরের ঠিক পেছনে থেমে গিয়েছিল। প্রাকৃতিক বাঁধ হিসাবে কাজ করেছিল এবং স্থানীয় তীর্থযাত্রীরা ভীমশিলাকে পাণ্ডব ভীমের বা স্বয়ং ভোলেনাথের অর্থাৎ শিবের ঐশ্বরিক প্রকাশ হিসাবে এটা মনে করে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেকটাই বললাম এই কেদারনাথ মন্দিরের সম্বন্ধে। আপনারা যারা গেছেন অনেকে এটা জানেন, অভিজ্ঞতা আছে। তাও আমি অনেকটা বললাম, এর ইতিহাস সম্বন্ধে বললাম, এর কিভাবে যাবেন সবটাই আমি বিস্তারিত বলে দিলাম। এবার ভিডিওটা বেশ বড়, আপনারা দেখবেন বলে আমি সবটা শেয়ার করলাম। ভালো লাগবে, আপনারা দেখুন। পুজো দেখতে পাবেন, আরতি দেখতে পাবেন। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর ভালো লাগলে বলবো সকলের সাথে শেয়ার করে দেবেন। তাদেরও কেদারনাথ দেখার সুযোগ দেবেন করে, কারণ সবাই দেখতে পায় না, সবাই যেতে পারে না। আর এই ভিডিও সবাই পাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো আপনারা দেখুন, আমার সাথে থাকুন, এইভাবে উৎসাহ দিতে থাকুন। অসম্ভব সুন্দর ভিডিওটি, অসম্ভব সুন্দর তার পরিবেশ মন্দিরের। দেখতে দেখতে সবাই যায়, আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে। আপনাদের মনোরম দৃশ্য আমি দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিলাম, আপনারাও শেয়ার করবেন। তো ভোলেনাথ সকলকে ভালো রাখুক, আপনারা ধৈর্য সহকারে দেখুন। জয় ভোলেনাথ, জয় কেদারনাথ, জয়। এ এ এ এ
पहले सबके दिखा देती है पूजा আমি একটু ঘুরছি এখানে।
এই যে ভোলেনাথের কেদারনাথ মন্দির আমরা এতক্ষণ যাওয়া দেখলাম, সবাই কত কষ্ট করে যাচ্ছে ওখানে। এই যে কেদারনাথ মন্দির দেখুন, আহা কি সুন্দর। ভোলেনাথ সকলকে রক্ষা করো, নতুন বছর সকলের ভালো কাটুক, খুব খুব আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন। আর সবসময় যেন ভোলেনাথের আশীর্বাদ আপনাদের মাথায় থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি। আপনারা থাকুন, দেখুন। এই যে পুজো দিচ্ছে সবাই, চূর্ণি দেখুন, চূর্ণি মন্দিরে সব ঝুলিয়ে রেখেছে। কত কষ্ট করে উপরে গিয়ে তবে গিয়ে ভোলেনাথের দর্শন পায় সবাই। पहले सबके दिखा देती है पूजा करेंगे। এবার ভেতরে দর্শন করুন। এই যে ভগবানের আরতি হচ্ছে, আরতি দর্শন করুন। আমরা हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव।
বন্ধুরা দেখুন, শেষে আপনাদের দেখাই কি সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, যেরকম আমাদের বাবুঘাটে হয়, তারপরে বেনারসে হয়, ওই রকম গঙ্গা আরতি এখানেও হয়। দেখুন অপূর্ব সুন্দর, আপনারা অনেকেই দেখেছেন। এই আরতিটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা অনেকেই বাবুঘাটে দেখেছেন, আমিও দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। বেনারসেরটা ও শুনেছি খুব ভালো, কিন্তু আমি যাইনি, দেখা হয়নি। অনেকে বেনারসে যান, তারা দেখেছেন, তারা এসে বলেন যে ভীষণ সুন্দর হয়। তো আপনারা দেখুন এই অসম্ভব সুন্দর ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করব তেমনই ভিডিও আপলোড করার। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা গঙ্গা সকলের মঙ্গল করুক, কেদারনাথ সকলের মঙ্গল করুন। জয় কেদারনাথায় নমো, জয় কেদারনাথায় নমো, জয় কেদারনাথায় নমো। আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।